ট্রান্সফরমেশন করতে গেলে তো অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু জানতে হয়, চাইলেই তো আর করে ফেলা যায় না। না, চাইলেই হয় না। যতটা আসলে মানুষ ভাবেন ব্যাপারটা আসলে এরকম না। আমি যখন একটা ক্যারেক্টার ডিজাইন করি তখন সেই ক্যারেক্টারটার মেন্টাল স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস সবকিছু আসলে আমার জানতে হয়। প্রেম কতটা গুরুত্বপূর্ণ সেটা আপু? খুব গুরুত্বপূর্ণ। আমি কি এমনটা বলতে পারি যে তো সবসময় প্রেমে থাকে? আমারও প্রেমে থাকতে খুব ভালো লাগে বাইরে। প্রেমে কে থাকে না, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না, প্রেমে Exactly. সবাই থাকে। আমি Exactly. প্রেমে থাকি, কখনো কম প্রেম কখনো বেশি, বাট প্রেমে থাকি আমি। হু ডাজন্ট ওয়ান্ট টু বি লাভড? আই ওয়ান্ট টু বি লাভড। আই ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু ফিল লাভড। যাই হোক, অনেক কিছু মাথায় আসতে সব বলে যাচ্ছে না অন ক্যামেরায়। যখন আপনি অ্যাওয়ার্ড পেলেন, ওটিটি অ্যাওয়ার্ড, এবং খুবই প্রেস্টিজিয়াস আমরা সবাই জানি, অ্যাওয়ার্ড আনতে মাকে নিয়ে গিয়েছিলেন নাকি অ্যাওয়ার্ডটা পাওয়ার পর মায়ের মন্তব্য কি ছিল? যখন অ্যানাউন্সমেন্ট হলো আমার মনে হচ্ছে আম্মু পেছনে বসা ছিল, অ্যানাউন্সমেন্টটার সামনে হচ্ছিল। তো যখন আমি আবার নাম দেখছি, নাম দেখে আমি জাস্ট ঘুরে পিছনে আমি আমার আম্মুর চেহারার দিকে ও তাকিয়েছি। মাই গড, আর সে যে আমার আম্মুর যে হাসিটা দেখেছি, সেরা হাসি। মানে আমার মনে হয় 1000টা অ্যাওয়ার্ডও সেটার সামনে খুব কম। আমার বাবার একটা ইন্টারভিউ দেখতে দেখতে আপনি বলছিলেন যে আপনার নিজের বাবার কথা মনে পড়েছে এবং বলতে বলতে আপনি কেঁদে ফেলেছিলেন, চোখে পানি তখন ছলছল করছে। বাবার কোনো স্মৃতি কি মনে আছে সেটা আপু? বাবার আসলে কেমন হয় এটা আসলে আমি জানি না, কারণ আমি কিংবা আমার বোন, আমাদের দুজনের জন্য আসলে আমাদের মাই আমাদের পৃথিবী। তো মা বাবা হিসেবে কেমন হয় এটা আমি জানি, মা পৃথিবী হিসেবে কেমন হয় এটা আমি জানি, কিন্তু আমি জাস্ট জানি না যে বাবারা কেমন হয়। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটের। সঙ্গে আছি মৌসুমী মৌ। আমার সঙ্গে যিনি আজকে রয়েছেন, দর্শক আমার অনেক দিনের ইচ্ছে তার ইন্টারভিউ করার, যদিও সেটা হয়ে ওঠেনি। তবে সবসময় যেটা হয় যে পর্দার সামনে যাদেরকে আমরা দেখি তাদের ইন্টারভিউ নিয়ে অভ্যস্ত। একই সাথে আমাদের যারা দর্শকেরা রয়েছেন তারাও কিন্তু তারকাদের জীবনের গল্প শুনে অভ্যস্ত। তবে তারকাদেরকে খুব দারুণভাবে কিংবা কখনো চরিত্রের প্রয়োজনে সুন্দরভাবে কিংবা অসুন্দরভাবে যিনি উপস্থাপন করেন, তিনি আজকে আমার সঙ্গে রয়েছেন। আমি কয়েকদিন আগে তার একটা ইন্টারভিউ পড়ছিলাম এবং সেখানে তিনি এমনটা বলেছেন যে আই ডিডন্ট ওয়ান্ট টু জাস্ট ডু মেকআপ, আই ওয়ান্টেড টু ডু ট্রান্সফরমেশন। এবং এই ট্রান্সফরমেশন করতে গিয়ে তিনি আসলে কি কি করেন সেই গল্পগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ সে জার্নিটা শুরু হয়েছিল মুম্বাইতে এবং এখন থেকেও 1 দশকের বেশি সময় বা 1 যুগ বেশি সময় আগে সেই গল্প শুনবো আমরা তার কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের এই সময়ের অত্যন্ত দক্ষ একজন মেকআপ শিল্পী বা মেকআপ আর্টিস্ট, আমি যেটাই বলি না কেন, যিনি তার হাতের খুব সুনিপুণ কাজের ছোঁয়ায় সবকিছু অনন্য করে তোলেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের ভালোবাসার আতিয়া রহমান, আমাদের সেতু আপু। হ্যালো। Hello. আমি কিন্তু কালার ম্যাচিং করে এসেছি। হ্যাঁ, আমি তো এটাতে খুবই এক্সাইটেড, আমাদের দুজনকে খুব সুন্দর লাগতেছে দেখতে। একদম। এবং ফাইনালি আমরা মুখোমুখি বসেছি। আমি একটু শুরু করতে চাই চঞ্চল ভাইয়ের পোস্ট দেখে, মানে পোস্ট দিয়ে শুরু করতে চাই অ্যাকচুয়ালি, কারণ চঞ্চল ভাই একটা দারুণ পোস্ট দিয়েছে আপনাকে নিয়ে এবং সেখানে লিখেছে যে সে খুবই প্রাউড ফিল করে আপনাকে নিয়ে এবং আমরা সবাই খুব প্রাউড ফিল করি। সো ইনসাফের যে লুকটা আমরা দেখেছি চঞ্চল চৌধুরীর, অনেকেই হয়তো বুঝতে পারেন এটা একটা প্রস্থেটিক মেকআপ এবং প্রস্থেটিক বাল্ক ক্যাপ, রাইট? প্রস্থেটিক বল ক্যাপ, ওকে। সো একটু এই গল্প দিয়ে শুরু করবো ইনসাফের, তারপরে অন্য অন্য গল্পে যাব। আমার জন্য প্রথম এই যে আমার কোনো কাজ যায়নি, তো ইনসাফে একটা কাজ ছিল চঞ্চল ভাইয়ের। এটা একটা চঞ্চল ভাইয়ের জন্য এটা একটা সিনেমাতে কিছুটা ফেরার মতো ব্যাপার। এটা ক্যামিও পারফরম্যান্স ছিল। হ্যাঁ, একটা ক্যামিও ছিল। তো এই ধরনের ক্যামিও চঞ্চল ভাই এর আগে কখনো করেনি আসলে। হঠাৎ করে মানে এই ছবিটা শুটিং এর কতদিন আগে আমাকে রাত্রেবেলা ফোন করে বলতেছে যে একটা লুক আছে, মানে কোনো ইয়ে না, জাস্ট একটা লুক আছে করবি। আমি লাইক ভাইয়া একটা লুক আছে করবো, লুকটা কি লুক? লুকটা একটু কমপ্লিকেটেড। আচ্ছা আমি তোকে ছবি পাঠাচ্ছি। আমি তো ছবি দেখছি, দেখুন হবে, হ্যাঁ এটা হবে, অসুবিধা নেই। অসুবিধা নাই তো? বললো না। বলতে তাহলে কি আমরা শুটিং করে ফেলবো? আমি শুটিং করবো, কিন্তু একটা লুক টেস্ট। হ্যাঁ একটা তাহলে লুক টেস্ট তো দরকার আছে। আচ্ছা। তো চঞ্চল ভাই হয়তো নিজেও জানতেন না যে এটা আসলে এরকম প্রসিডিউর কিংবা এত লম্বা সময় লাগবে,
কিংবা এই চঞ্চলের সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন, বাট চঞ্চল ভাষীতে এই কাজটা আমার কখনো এর আগে বল ক্যাপটা কখনো করা হয়নি। অনেক রকম এক্সপেরিমেন্ট যেমন হয়েছে। কারাগারে করা হয়েছে, বলিতে করা হয়েছে, অনেক হ্যাঁ, রকম লুক আপনি কারাগার দিয়েছেন। বলি, হ্যাঁ মানে কারাগার বলি, 2 দিনের দুনিয়া, হুম, মানে অনেক জার্নি হয়েছে হ্যাঁ, ভাইয়ের সাথে আমার। বাট যেদিন আমরা লুক টেস্ট করলাম, লুক টেস্ট করার শুরুতে আমি আমি অ্যাকচুয়ালি খুব নার্ভাস ছিলাম, কারণ বল ক্যাপের জন্য আসলে অনেক কিছু দরকার হয়, ওয়েদারও একটা বড় ব্যাপার। তো এটা আলটিমেটলি আসলে কতখানি সাকসেসফুল হব এটা নিয়ে, কারণ এটা তো আসলে প্রতিদিনের কাজ না আমার, তো আমি নিজেও নার্ভাস ছিলাম। তো চঞ্চল ভাই শুধু বললো আমরা পরীক্ষা দিতে নেমে গেছি, আর চিন্তার কোনো কারণ নেই। তো ফাইনালি যখন আমরা সঞ্জয় সামন্তের দাদার অফিসে আমরা এটা করলাম, লুক টেস্টটা করলাম, লুক টেস্টটা করার পরেই চঞ্চল ভাই বলল আমরা পাশ করে গেছি, আর কোনো চিন্তা নেই। আমার এই মুহূর্তে একটা গল্প মনে পড়ছে, সম্ভবত হ্যাঁ কত সালটা ভুলে গেলাম, কয়েক বছর আগের কথা, যে বছর চঞ্চল ভাইয়ের বাবা চলে গেলেন এবং পদাতিক করার আগে সোমনাথ দা কলকাতা থেকে এসেছিলেন, এবং যে দেশের তখন আসতে হবে তাকে খুব তাড়াহুড়ো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কলকাতা থেকে জার্নি করে এসে ফ্লাইটে এসে এই লুক টেস্ট করে আবার ওই দিনই সে ফ্লাইটে ব্যাক করবেন। সো আমাদের দেশে যখন এমন একজন আর্টিস্ট থাকেন সেটা অপর মতো, তখন কিন্তু সোমনাথ দা বা এরকম বড় আর্টিস্টদেরকে কষ্ট করে আবার ওপার বাংলা থেকে নিয়ে আসতে হয় না। তো আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই চঞ্চল ভাই ওই দিন পদাতিকের সেই গল্প ভেবেছিল, যে প্রস্থেটিক মেকআপ আমার মনে আছে বসে করলেন, ফেস কার্ডের অফিসে বসে করা হয়েছিল, আমি ছিলাম সেখানটাতে, কারণ ওনাকে দিয়ে আমার বাবার ওষুধ আনা হয়েছিল। বাই দ্য ওয়ে, সে প্রসঙ্গে না যাই, একটু অন্য প্রসঙ্গে যাব। ইন্টারভিউটা দেখে আমার খুব ভালো লেগেছে, যে দুটো লাইন আমি বললাম যে আই ওয়ান্টেড টু ডু ট্রান্সফরমেশন। হ্যাঁ, কিন্তু সেই ট্রান্সফরমেশন করতে গেলে তো অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু জানতে হয়, চাইলেই তো আর করে ফেলা যায় না। না চাইলেই হয় না, যতটা আসলে মানুষ ভাবেন ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হলো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্যই সব ডিপার্টমেন্টের হয়তো ভাবতে হয়, তা আমি শুধু আমার ডিপার্টমেন্টের কথাটাই বলতে চাই, যে যখন একটা ক্যারেক্টার ডিজাইন তৈরি করা হয়, আমি এটার একটা ছোট একটা উদাহরণ দিতে চাই। আমি সাবরিনা, আশফাক নিপুণ ভাইয়ের সাবরিনার যে বার্নের পার্টটা, সেটা আমি করেছিলাম, প্রস্থেটিক বার্নের পার্টটা। তো বার্নের পার্টটাতে আমার অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল। তো সব ধরনের বার্ন তো এক না, না, সেটা আমি বলছি যে আমার আসলে কি কি স্টাডি করতে হয়। আমি যখন একটা ক্যারেক্টার ডিজাইন করি, তখন সেই ক্যারেক্টারটার মেন্টাল স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস সবকিছু আসলে আমার জানতে হয়। সবকিছু জেনেই তারপরে আসলে আমি ডিসাইডটা করতে পারি। যেমন সাবরিনের কথা বলছিলাম, যে বার্নের সময় আমার জানতে হয়েছে যে প্রথমত কি দিয়ে বার্নটা করতে হয়েছে, কেরোসিন দিয়ে বার্ন কিংবা অ্যাসিড দিয়ে বার্ন কিংবা শুধু আগুন ছুড়ে, এক একটা কিন্তু এক এক রকম হবে, এটা একটা ব্যাপার। আর যে মানুষটা সে বার্নটা করছেন, সে আসলে কিসে থেকে করছেন, রিভেঞ্জ কিন্তু একরকম হবে, অ্যাক্সিডেন্ট কিন্তু আর একরকম হবে। রাইট। তার যে মানসিক অবস্থাটা ক্যারেক্টারের, এইটা জানাটা আমার জন্য খুব জরুরি, পুরোটাই জরুরি, বাট এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে সে আসলে কোন জায়গা থেকে এটা করছে। আর যখন উনি এই অ্যাসিডটা ছুটছেন অথবা কেরোসিনটা ছুটছেন, তখন যিনি ভিকটিম তিনি আসলে জানতেন কিনা। কারণ আমরা যদি জানি তখন আসলে একরকম হবে, কারণ আমরা তখন নিজেকে সেভ করার চেষ্টা করব, তখন অ্যাসিডটা একরকম ভাবে পড়বে। কিন্তু আমরা যদি না জানি তখন কিন্তু আরেক রকম পড়বে। তারপর ঠিক আছে, ফাইনালি অ্যাসিড হোক কিংবা কেরোসিন হোক, কিছু একটা দেয়া হলো, বার্ন হলো, কিন্তু এই বার্নটা আসলে এটার উপর ডিপেন্ড করে বার্নটা আসলে কত ডিগ্রি হবে। ফার্স্ট ডিগ্রি বার্ন একরকম, সেকেন্ড ডিগ্রি বার্ন, থার্ড ডিগ্রি বার্ন, এবং প্রত্যেকটা বার্ন নিয়ে কিন্তু আমার পড়াশোনা করতে হয়, যে কোনটা কখন কেমন হবে। ডক্টরের সাথে কথা বলেছেন হসপিটালে? অনেকবার, শুধু কখনো না। আমার মনে হয় যে আমি সাবরিনা বলি, কারাগার বলি, তারপরে আমার বেশিরভাগ সময় আসলে আমি মোটামুটি এই জন্য বলেছি যে অ্যানাটমি নিয়ে আসলে, বিশেষ করে প্রস্থেটিকের আগে আসলে মেডিকেলের অনেক টার্মস নিয়ে আসলে পড়তে হয়। লাইক একটা স্কিন, একটা উন্ড কিভাবে কাটলে কিভাবে হয়, একটা ব্লেড দিয়ে কাটলে কেমন হবে, চাকু দিয়ে কাটলে কেমন হবে, ডক্টরের সাথে কথা বলতে হয়েছে, তারপরে গুগল তো আছেই। একটু যদি আমি পেছনে ফিরে তাকাই, চলে যাব আমি একটু মুম্বাইতে যখন পড়তে গেলেন, সেখানে আপনি অনেক গুণী মেকআপ আর্টিস্টদের সান্নিধ্য পেয়েছেন, তারা আপনাকে একদম হাতে কলমে ধরে ধরে শিখিয়েছেন। সেখানকার গল্প আসলে কেমন ছিল? আমি যে দুটো স্কুলে গিয়েছি, একটা তো ইয়াসমিন রজার্স স্কুলে গিয়েছি, আর একটা হচ্ছে বিএনডিতে। দুটো স্কুলে আমি প্রথম বাংলাদেশি ছিলাম। ওয়াও। আর আমি প্রথম আমার শুরুটা হয় বেসিক মেকআপ, তারপরে আমি করি বিউটি মেকআপ, তারপরে আমি করি প্রস্থেটিক মেকআপ। তো শুরুতে যেটা হতো যে
আমি আসলে খুব মনোযোগী স্টুডেন্ট ছিলাম এরকম একেবারে আমার কোনো কারণও নেই, কারণ আপনি অনেক দুষ্ট, আমি জানি। তা আমি মোটামুটি ওখানে তাই ছিলাম, শুধু চেষ্টা করতাম যে কতক্ষণে জাস্ট শেষ হবে আর কতক্ষণে যাব। হ্যাঁ, ব্যাপারটা এরকমই থাকতো। আর যাওয়া মানে কি জাস্ট ক্লাস থেকে বেরোয় আড্ডাটা আর কি, কারণ যেহেতু একই ক্লাসে অনেক স্টুডেন্ট ছিল তো, আর আমি সবসময় কাজের চাইতে মানে আড্ডাটা দিতে বেশি ভালোবাসি। তো তো যেটা হয় সেটা হচ্ছে সেটাই চেষ্টা করতাম। বাট যখন আমি প্রস্থেটিক করা শুরু করেছি আমার মনে হয় ফাইনালি আই স্টার্টেড এনজয়িং। তখন আসলে আমি জানি যে আই জাস্ট ডিডন্ট ওয়ান্ট টু ডু মেকআপ, কারণ আমি তো বিউটি মেকআপ বলি, বেসিক মেকআপ, ব্রাইডাল মেকআপ, আমি সবকিছু করেছি, আই হ্যাভ ডান এভরিথিং। বাট যখন আসলে ট্রান্সফরমেশনটা আমি করা শুরু করেছি, দেন আই নো দিস ইজ হোয়াট আই লাভ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। এখানে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায় ভিন্ন রকম ভাবে। সে তো মানে ডেফিনেটলি আমার মনে হয় যে তখন আমি নিজেকে খুব ট্যালেন্ট মনে হয়, মনে হচ্ছে যে শেষ হচ্ছে না, মনে হচ্ছে আর কি করতে পারে, এটার পর আর কি কি করা যেতে পারে, আর হ্যাঁ। কি কি করা যেতে পারে, যে সেটা যে কোনো ক্যারেক্টারই হোক না কেন। তো এই জন্য আই লাভ ট্রান্সফর্মিং। ঠিক যখন 4 বছর বয়স তখন বাবাকে হারিয়েছেন, এরপরে 2 বোন আশফিকা এবং আতিয়া, মায়ের 2 সন্তান, একসাথে যে একটা জার্নি, ডেফিনেটলি জার্নিটা এতটা সহজ ছিল না। ওই ছোটবেলায় আপনি কি হতে চাইতেন? ছোটবেলায় তো অনেক কিছু হতে চাইতাম, লাইক ছোটবেলায় ডাক্তার হতে চাইতাম আমিও। ছোটবেলা, তারপর আরেকটু বড় যখন হয়েছে তখন ফ্যাশন ডিজাইনার হতে চাইতাম। কারণ ফ্যাশন ডিজাইনার হতে চাইতাম কারণ তখন তো টিভি দেখি, অনেক কিছু দেখি, ফ্যাশন শো গুলো দেখে তখন মনে হতো যে এই একটা মাত্র উপায় যে ফ্যাশন শো করব, তাহলে অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট কাপড় চোপড় পরতে পারবো। আমার মনে হয় এটাই আমার আসল উদ্দেশ্য ছিল। আন্টি কি চাইতেন, মা কি চাইতেন সবসময়? আম্মু আসলে আমার নিজস্ব যদি চাও বলি, ওভাবে বললে আমার প্রথম এবং একমাত্র চাওয়া ছিল আমাদের 2 বোনের বেলায় মানুষ হওয়া। আমার মনে হয় যে আমরা 2 বোন যথেষ্টই মানুষ হয়েছি। 8-10 জন মানুষের মতো মানুষ হতে পেরেছি কিনা জানি না, বাট আমরা মানুষ হয়েছি। কারোর জন্য হার্মফুল না, সবচেয়ে বড় মানে হ্যাঁ মানে হার্মফুল না, মানে আম্মু যেরকম চেয়েছেন আর কি, মানবিক দিন মানে মানবিক গুণাবলী সহ যা, মানে একটা মানুষ হওয়ার জন্য যা যা দরকার আমরা 2 বোন সেই জায়গাটা পৌঁছতে পেরেছি। আর ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে আম্মু চেয়েছেন আমরা 2 বোন যে যেটা হতে চাই কিংবা যার জন্য যার যেটা করতে ভালো লাগে সেটা, আম্মু কখনো আমাদের উপর কিছু চাপিয়ে দেননি। সোসাইটির তো চাপ একটা ছিলই, কারণ আমরা আসলে মেকআপ আর্টিস্ট কিংবা আমার বোন ভিজুয়াল আর্টিস্ট, এটা তো আসলে আমরা কোনো প্রফেশনের মধ্যে ফেলি না। কিংবা এটা খুব আমি আমারটাই বলি যে আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ, সরি আমি এটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, যে আমি যখন এদেশে কাজ করা শুরু করি তখন কিংবা এখনো অনেক ক্ষেত্রে বলি এটা যে আসলে খুব সম্মানের প্রফেশন ছিল, ব্যাপারটা আসলে এরকম না। বলার মতো প্রফেশন ছিল, ব্যাপারটা আসলে এরকম না। তো সেই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি আমার আম্মুর শি রিয়েলি হ্যাড টু ফাইট আ লট। কারণ আমার আম্মু উনি 77-এ মাস্টার্স কমপ্লিট করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো আমার বাবা মা দুজনই খুবই হাইলি এডুকেটেড। তো সেই জায়গাটা থেকে তো ফ্যামিলি সবাই চিন্তা করেছে যে আমি হয় ব্যাংকার হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। তো আমি যে মেকআপ আর্টিস্ট হব এরকম আসলে কেউ চিন্তা করেননি। তো যখন আমি এই প্রফেশনে আসি তখন আমার আম্মুকে অনেকেই বলেছেন যে, তখন তো অনেকে মানে এই প্রফেশন আসার পরে তো আসলে অনেকে আমার পরিচয়টাও দিতেন না, কারণ ওনাদের মনে হতো যে মানে আমার আম্মুকে বলতো যে মেয়েটা তো এত পড়াশোনা করাইছো, পড়াশোনা করে তো আর্টিস্টদের ঘাম মোছার কাজটা করে। তো আমার মার জন্য তো এটা তো ইট ওয়াজন্ট ইজি ফর হার। তো এরকম, এবং আমি আজ পর্যন্ত কখনো আমার আম্মুকে আমার শুটিংয়ে নিয়ে আসিনি, এখন পর্যন্ত কখনো না। তো যখন ওখান থেকে আসলে আমার জার্নিটা আসলে আমার স্ট্রাগলটা আসলে ওখান থেকে শুরু, যে আমি আসলে কি করি। আমার শুটিংয়ে এসেও অনেক অভিজ্ঞতা হয়েছে যে অনেকে ডিসকারেজ করার মতো কথা তো আসলে অনেকেই বলেছে। আমি এনকারেজ আসলে খুব লেটলি হয়েছি। আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে যে সাপোর্টটা পেয়েছি, কিছু বন্ধু বান্ধব, কিছু খুব গুণী আর্টিস্ট, কিছু ডিরেক্টর, আমার কিছু কলিগ, তাদের খুব সাপোর্ট ছিল বিধায় আসলে আমি মানে আমি যে ডিসাইড করবো যে না আমি আসলে এখানেই থাকতে চাই, এই ইন্ডাস্ট্রিতে থাকতে চাই, একটা জায়গা করতে চাই, এই ডিসিশনটা নেওয়ার জন্য
এই মানুষগুলোর একটা অসম্ভব ভূমিকা ছিল। দারুণ। আমার মনে হয় যে না হলে শুরুতেই আমার আসলে জার্নিটা আসলে হতো না। একেবারেই তাই। আমি একটা ব্যাপার এখানে জানতে চাই, যখন আপনি অ্যাওয়ার্ড পেলেন, ওটিটি অ্যাওয়ার্ড, এবং খুবই প্রেস্টিজিয়াস, আমরা সবাই জানি ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড, সেবার কি মানে অ্যাওয়ার্ড আনতে মাকে নিয়ে গিয়েছিলেন, নাকি অ্যাওয়ার্ডটা পাওয়ার পর মায়ের মন্তব্য কি ছিল? অ্যাওয়ার্ডটা পাবো সেটা তো জানতাম না। হ্যাঁ। প্রথমত যে আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি কাজ করতেছি অলমোস্ট 14 ইয়ার্স। তো 14 ইয়ার্সে যেটা ছিল যে আম্মু আসলে একটা মানে একটা খুবই সাইলেন্টলি মুখ বুজে একটা সাপোর্ট দিয়ে সেই সাপোর্টটা উনি দিয়ে দিয়েছেন। আত্মীয়স্বজন বিভিন্ন রকম কথা বলেছেন, উনি কখনো কিছু বলেননি, বলাই বন্ধ করে দিয়েছেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি আমার আম্মুকে আমার প্রফেশন নিয়ে এত গর্বিত হতে দেখেছি, এত গর্বিত হতে দেখেছি। এবং ব্যাপারটা এরকম ছিল যে ফাইনালি শি গট সামথিং টু সে, ফাইনালি শি গট টু রিপ্লাই। এটা অন্যরকম একেবারে। আর আমি তো দেখছি আমার ছোট বোন আর আমরা দুজনই গেছি। আমি আসলে ওদের কাউকে নিয়ে যেতে চাইনি। আমি নমিনেশন পেয়েছি, আমি এতেই খুশি ছিলাম আসলে। পরে আবার মনে হলো আবার পাবো কি পাবো না, এই চাপটা আসলে আমার মনে হচ্ছে আমার চেয়ে আসলে ওদেরই হয়তো, হ্যাঁ ওরা সবসময় এক্সাইটেড মানে এই ব্যাপারে আর কি, তো পাবো কি না। তো যখন অ্যানাউন্সমেন্ট হলো, আমার মনে হচ্ছে আম্মু পেছনে বসা ছিল, অ্যানাউন্সমেন্টটার সামনে হচ্ছিল। তো যখন আমি আবার নাম দেখেছি, নাম দেখে আমি জাস্ট ঘুরে পিছনে আমি আমার আম্মুর চেহারার দিকে ও তাকিয়েছি। মাই গড। আর সে যে আমার আম্মুর যে হাসিটা দেখেছি, সেরা হাসি। মানে আমার মনে হয় 1000টা অ্যাওয়ার্ডও সেটার সামনে খুব কম। দারুণ দারুণ। আর একদম আমার বোনের তো কোনো কথাই নেই, শি ইজ সামওয়ান। আমি বাবার কথা একটু জানতে চাইবো। আমি দর্শকদেরকে একটু বলতে চাই যে এখানে ঢোকার আগে আমরা যেহেতু একটু বাইরে অনেক আড্ডা দিচ্ছিলাম, তো আমার বাবার একটা ইন্টারভিউ দেখতে দেখতে আপনি বলছিলেন যে আপনার নিজের বাবার কথা মনে পড়েছে, এবং বলতে বলতে আপনি কেঁদে ফেলেছিলেন, চোখে পানি তখন ছলছল করছে। বাবার কোনো স্মৃতি কি মনে আছে সেতু আপু? না, বাবার স্মৃতি আসলে আমার, আমি সো সরি যে আমি আসলে এখনো মানে সে তোমার সেই ইন্টারভিউর কথাটা আমার মনে হচ্ছিল যে বাবার আসলে কেমন হয় এটা আসলে আমি জানি না। কারণ আমার তখন 4 বছর বয়স যখন আমার বাবা মারা যান। তো আসলে আমার বাবার স্মৃতি বলতে আসলে এমন কিছু নেই। বাবারা কেমন হয় আমি জানি না। বাবারা কেমন হয় এটা আসলে তোমাদের ইন্টারভিউ কিংবা 10 জনের ইন্টারভিউ কিংবা 10টা ফ্যামিলি দেখে সরি আমি জানি। আমি কিংবা আমার বোন, আমাদের দুজনের জন্য আসলে আমাদের মাই আমাদের পৃথিবী। তো মা বাবা হিসেবে কেমন হয় এটা আমি জানি, মা পৃথিবী হিসেবে কেমন হয় এটা আমি জানি, কিন্তু আমি জাস্ট জানি না যে বাবারা কেমন হয়। ইটস কমপ্লিটলি ওকে। নিশ্চয়ই বাবা অনেক ভালো আছেন, কারণ বাবা মা যেখানেই থাকেন না কেন তারা কিন্তু সন্তানদেরকে দেখতে পান। এটা আমি অন্তত বিলিভ করি যে যেখানেই থাকেন সন্তানের সাফল্য তাদেরকে ছুঁয়ে যায়, সন্তানের সাফল্যে তারা অনেক আনন্দিত হন। অন্যরকম জীবনে তো অনেক যুদ্ধ, আমরা শুধু দেখি যে সে তো আপু অনেক হাসি খুশি, অনেক প্রাণবন্ত, তার সঙ্গে আড্ডা দিলে মন ভালো হয়ে যায়। আমি যেমন বলছিলাম যে 15 দিন পর বোধহয় এত হাসছি, আমি হাসিটাই ভুলে গেছি। তো সেই জায়গা থেকে ছোট বোনের গল্পটাও কঠিন, বাট এই কঠিন গল্পের মধ্য দিয়ে আমি যাচ্ছি যে তারপর হয়তো আমরা আবার আনন্দের গল্প করব। আমাকে খুব ইমোশনাল করতেছো আমার। আই এম সো সরি। আজকের ইন্টারভিউটা আপনার বোধহয় সলো প্রথম ইন্টারভিউ? হ্যাঁ, বোধহয় না, একেবারেই ভেরি মাচ শিওর এটা আমার প্রথম সলো ইন্টারভিউ। এবং আমি শুধু ইন্টারভিউতে না, আমার মনে হয় আমার ইন্ডাস্ট্রির লোকজন আসলে আমার সম্পর্কে খুব বেশি জানেন না। হ্যাঁ, তো সবাই মনে করেন যে খুব প্রাণবন্ত একটা মানুষ। হ্যাঁ,
ছোট বোনের যখন ক্যান্সার হলো এবং সেই পুরো জার্নিটা আমার মনে আছে, ওই টাইমটাতে আপনার সাথে আমার শুটিং করার সুযোগ হয়েছে। বাই দ্য ওয়ে আমি একটু থ্যাঙ্কস জানাতে চাই, কারণ আমার ক্যারিয়ারেও আপনার একটা ভূমিকা আছে। আমার মনে আছে যে আপনি যে কাউকে পেলে সবসময় আমাকে রেফার করতেন যে মেয়েটাকে কাজে নিতে পারো, মেয়েটা অনেক ভালো, এই জন্য আমি খুবই থ্যাঙ্কফুল আপনার প্রতি, এবং অন ক্যামেরায় বলতে পেরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, ইউ ডিজার্ভ দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। এবার একটু ছোট বোনের গল্প শুনবো, যে সেখান থেকে ক্যান্সার পেশেন্ট এবং রিকভার করা, এখন খুব ভালো, মাশাআল্লাহ সে ভালো আছে, তার গল্পটা কেমন? আমার বোন তো এখন তো স্কলারশিপে পড়াশোনা করছে, কাজও করছে নেদারল্যান্ডে। ওর জন্য জার্নিটা আসলে, আমি আসলে এটাকে ফিরে আসার গল্প কখনোই বলি না, কারণ আমার কখনোই মনে হয়নি যে আমার বোনের যখন ব্লাড ক্যান্সার হলো ও যে ফিরে আসবে না। এটা আমি নিজেকে আমি বিশ্বাসও করিনি, মনে করিনি, কখনো ভাবতেও পারিনি। তো এই জন্য এটাকে আমি কখনোই ফিরে আসার গল্প বলি না। বাট হ্যাঁ, মানে ওটা একটা কঠিন সময় ছিল, উই সারভাইভড। এবং ওখানে এই পুরো মামা বোনের ট্রিটমেন্টটা তো বাইরেই হয়েছে। তো আমার জাস্ট এটা একটা সময় যে যখন আসলে যাই তখন তো শুধু একটা মানে ক্যান্সার হয়েছে, ট্রিটমেন্ট হবে, এটা ভেবে তো আমরা যাই। কিন্তু ট্রিটমেন্টের প্রসিডিউরটা আমরা কি জানি, হয় কেমো হবে, নাহলে রেডিওথেরাপি হবে, এরকম। বাট ট্রিটমেন্টের পুরো প্রসিডিউরতে পেশেন্টের, আমার মনে হচ্ছে পার্টিকুলার দুটো ঘটনা, যে আমার বোন চুল পড়ে যায়। আমরা জানি চুল পড়ে যায়, বাট এই চুল পড়ার শুরুটা আসলে মানে পেশেন্টের সাথে যারা খুব কাছে থাকে তারা ছাড়া আসলে কেউ জানে না। তো আমার মনে আছে আমার বোন যখন ওয়াশরুম থেকে বাইরে আসলো, আসার পরে ও টাওয়াল দিয়ে জাস্ট এভাবে চুলটা মুছলো আর কি। আর আমি কখনো কি একা থাকতে দিতাম না, তারপরে আমি দেখছিলাম ওকে। হয়তো এই ঘটনাটা ও কখনো জানে না, মানে আমি আজকে বলছি। তো আমি দরজার মাঝখানে যে ফাঁকাটা থাকে, ফাঁকাটা দিয়ে আমি দেখছিলাম ওকে। তো যখন টাওয়ালটা দিয়ে চুলটা এরকম করলো, জাস্ট পুরো টাওয়ালটা চুলটা ভর্তি, এবং এক মুহূর্তে আমি দেখলাম যে এখান থেকে জাস্ট চুলগুলো ছোপ ছোপ করে উঠে চলে আসছে। তারপরে দেখলাম আমার বোন দেখলো যে আশপাশে কেউ তাকিয়ে আছে কিনা। তারপর চাপার যে একটা শব্দ হয় না, যে মানে কান্না আসছে কিন্তু সে কাঁদতেও চায় না, কাঁদতে পারছেও না, আমি জাস্ট এরকম একটা শব্দ শুনলাম। তারপরে দেখলাম যে সে টাওয়ালটা নিয়ে ব্যালকনিতে গেল। তারপরে আমি, তখন আমার অবস্থাটা ছিল এরকম যে সবাই তো জানে আমি আসলে খুব শক্ত মানুষ, সবসময় আসলে এত শক্ত মানুষ আমি না। আমি নিজেই জাস্ট আসলে কাঁদছিলাম, এবং আমি বুঝতে পারছিলাম না আসলে কি বলবো। তো আমি জাস্ট দেখলাম যে ও জাস্ট লিটারেলি টাওয়ালটা নিয়ে ও খুবই আপসেট হয়ে, ওর চোখ ছলো ছলো, ও বসে আছে। পরে আমি গিয়ে দরজায় অ্যাজ ইউজুয়াল দাঁড়ালাম, কি তো বলছে, দেখছো আমার চুলগুলো কিভাবে পড়ে গেছে? আমি বললাম দেখছি। তুমি লেডি গাগাকে দেখছো? ও লেডি গাগার সাথে আমার কি? আনলাম চেক, কিছু হবে না, চুল পড়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। আমি নেক্সট ডে হোয়াট আই ডিড, আমি ওর চুল টুল সব তো শিফটে পরে দেওয়া হয়েছে, এবং নেক্সট ডে একটা সানগ্লাস নিয়ে আসছি ওর জন্য, লেডি গাগার একটা ছবি দেখে। লুক হাউ ইউ লুক। অনেক ভালোবাসা বোনের জন্য, অনেক ভালো করুক আমি সেই প্রত্যাশা করি। একদম শেষের দিকে আছি, কাজের প্রসঙ্গে আবার ফিরে আসি। সামনে হাতে রয়েছে কি কি কাজ? সামনে আসলে বেশ, যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়নি এই জন্য বলতে পারছি না সব, বাট গোলাম মামুন 2 হওয়ার কথা, তারপরে শঙ্কর দাশগুপ্তার একটা প্রজেক্ট হওয়ার কথা, অনন্তদার হওয়ার কথা, মানে অনেকগুলো প্রজেক্টের কথা হচ্ছে, কিন্তু ডেট এখনো কোনোটাই লক হয়নি। আপাতত সামনের মাসে ট্রাভেল করতে চাই, বোনকে দেখতে যাব। এই যে মাঝে মধ্যে একা একা ট্রাভেল করেন, তখন কেমন লাগে একজন নারী হিসেবে? আই লাভ ট্রাভেলিং। ওয়াও, দ্যাটস গ্রেট। আমার মনে হয় দ্যাট ইজ দ্য অনলি থিং আই ওয়ান্ট টু ডু। আই মিন আই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড, আর্ন মানি এন্ড ট্রাভেল। ওয়াও। জীবনে প্রেম কতটা গুরুত্বপূর্ণ সেতু আপু? খুব গুরুত্বপূর্ণ, ভীষণ। আমি কি এমনটা বলতে পারি যে সেতু সবসময় প্রেমে থাকে? আমারও প্রেমে থাকতে খুব ভালো লাগে। বাইরে প্রেমে কে থাকে না, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না, প্রেমে সবাই থাকে। আমি প্রেমে থাকি, কখনো কম প্রেম কখনো বেশি, বাট প্রেমে থাকি আমি। এটা মানে মানে এই ব্যাপারে আসলে মিথ্যা বলার কোনো মিথ্যা বলানো অস্বীকার করার কোনো জায়গা নেই, সুযোগ নেই। হু ডাজন্ট ওয়ান্ট টু বি লাভড? আই ওয়ান্ট টু বি লাভড। আই ওয়ান্ট টু ফিল লাভড।
একটু আসবো এই যে শুটিং এর সময়, যাই হোক অনেক কিছু মাথায় আসতে সব বলা যাচ্ছে না অন ক্যামেরায়। এই শুটিং এর সময় তো সবার আগে ঘুম থেকে উঠতে হয় মেকআপ আর্টিস্টকে, এবং Yes. সবার শেষে তাকে যেতে হয়। সো যখন আউটডোরে শুটিং থাকে, থাকার পরিবেশ ভালো না, অনেক রকম জটিলতা রয়েছে, তখন কিভাবে সামলে ওঠেন? একই তো কাজ করতে করতে এত বছর আসলে অভ্যাস হয়ে গিয়েছে। আর সকালে ঘুম থেকে ওঠার পরে আমার আমার মনে হয় নিজের চেহারাটা ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, তখন চেহারা নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, জাস্ট মানে এটাই নিজেকে শুধু এটাই বুঝাই যে আচ্ছা ওকে, লেটস ডু, কিছু করার নাই। কিছু করার নেই। বাট সেটা যদি ফিকশন হয়, ফিকশন হলে আসলে ওটা একটা প্র্যাকটিসের মতো হয় আসলে। ফিকশন হলে যেটা হয় সেটা হচ্ছে যে একটা গল্পের মধ্যে দিয়ে যাই তো আমরা। তো আমি জানি যে আমার জীবনে মানে আমি এটা আছি, তুমি আছো। তো কালকে যদি আবার আমার তোমাকে এভাবেই দেখতে হয়, আমি সকালবেলা আসলে আমার তাড়াটা থাকে যে কালকে সকালে উঠে তোমাকে আমি এভাবে কতক্ষণে দেখবো। একটা ব্যাপার জানতে চাই, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মেকআপের ক্ষেত্রে আমি এরকমটা শুনেছি যে অনেক রকম জটিলতা থাকে, তাদের একটা বাজেট কম থাকে, সব রকম প্রোডাক্ট পাওয়া যায় না। যদিও আমি জানি আপনি দেশের বাইরে থেকে আপনার সকল পণ্য আপনি নিয়ে আসেন, তারপরেও এই প্রবলেম নিয়ে আজকে ইন্টারভিউতে কিছু বলতে চান কিনা? এটা নিয়ে আসলে অনেক কিছু বলার আছে। প্রথমত আমাদের ইন্ডাস্ট্রিটা তো প্রস্থেটিকের মেকআপ ইন্ডাস্ট্রিটা কিংবা প্রস্থেটিকের মেকআপের ইন্ডাস্ট্রিটা তো এখন আসলে শুরু, আসলে ডেভেলপ না না বললে ভুল হবে, এটা আসলে শুরু। তো যেহেতু এটা শুরু, আমি আমার প্রস্থেটিক মেটেরিয়াল সব আসলে বাইরে থেকে আমার কিনে নিয়ে আসতে হয়। আর অ্যালার্জির ব্যাপার থাকে, অনেক রকম প্রবলেম থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি যে কাজ করার ক্ষেত্রে আসলে অনেক সমস্যা হয়। একটা হচ্ছে যে বাইরে প্রথমত প্রস্থেটিক মেটেরিয়াল গুলো তো আসলে আমাদের জন্য ডিজাইন করে তৈরি করা না, আমাদের ওয়েদারের জন্য ডিজাইন করে তৈরি করা না। তো সেটা একটা বড় ফ্যাক্ট থাকে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আমাদের নিজেদের লাইফে তুমি আসলে জানো না যে তোমার কিসে কিসে অ্যালার্জি আছে। তো আমরা চিন্তা করি ইলিশ মাছ, বেগুন, চিংড়ি, দু চারটা জিনিস ছাড়া আসলে কি এটা খুবই কমন। কিন্তু এই জিনিসে যে সবার অ্যালার্জি থাকবে এরকম কিন্তু কোনো কথা নেই। যেমন আমি জানি যে আমি যে কেমিক্যালগুলো ইউজ করি তার মধ্যে একটা হচ্ছে লেটেক্স, আমার লেটেক্স অ্যালার্জি আছে। আর আমি প্রপার অ্যালার্জি টেস্ট করিয়েছি। আর যেহেতু আমার অনেক কেমিক্যাল নিয়ে অনেক খেলতে হয়, তো এই জন্য আমি চেষ্টা করেছি যে জানার জন্য যে আমার কি কি অ্যালার্জি আছে। তো আর্টিস্ট বলি কিংবা আমরা যারা রেগুলার লাইফে যারা আছে আমরা আসলে জানি না। তো সেক্ষেত্রে অনেক সময় দের ইজ এ পসিবিলিটিস যে আমি একটা কেমিক্যাল ইউজ করবো, সেটা একটা রিয়াকশন হতে পারে আর্টিস্টের স্কিনে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমি সবসময় আর্টিস্টের স্কিনে ডিরেক্ট না দিয়ে হয়তো অন্য তারই অন্য স্কিনে অন্য কোনো জায়গায় আমি হয়তো হাতে দিলাম, হাতে একটু অ্যাপ্লাই করে দেখলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, কিছুক্ষণ দেখলাম। কারণ আমার স্কিনে ওয়েট করে তার স্কিনে আমার স্কিনটা তো এক না, তো আসলে আমার স্কিনে দেখেও কোনো লাভ নেই। এটা একটা ব্যাপার হয়। আরেকটা বড় চাপ যেটা হয় সেটা হচ্ছে যে মেটেরিয়ালগুলো তো আসলে যেহেতু বাইরেই তৈরি করা, মানে আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কিংবা আশপাশের যাদের কথা বলতেছি তাদের জন্য না, তো ওইগুলো তো মূলত তো ঠান্ডার দেশ। তো এই মেটেরিয়ালগুলো সংরক্ষণ করা একটা ডিফিকাল্ট ব্যাপার। আর শুটিং এর জন্য তো আমাদের আরো চাপ, কারণ আউটডোর হলে তো কোনো কথাই নেই। তারপর আউটডোরের জায়গাও, যেমন চঞ্চল ভাইয়ের বল ক্যাপের কথাই বলি, এইটার জন্য আমার প্রপার এসি রুম দরকার ছিল। তো এবং নর্মালি যেটা যে আমি এই ধরনের কাজ রেডি হওয়ার সাথে সাথে আসলে শুটিং এ যেতে হয়। তো রেডি হওয়ার সাথে সাথে যদি শুটিং যেতে না পারে আসলে ওয়েট করতে হয়, তখন ব্যাপারটা অনেক খুবই ঝামেলা হয়ে যায়। কারণ ওই টেম্পারেচারটা আমরা পাচ্ছি না, যেহেতু ওই টেম্পারেচারটা পাচ্ছি না সেহেতু যে কেমিক্যাল ইউজ করি, যে গ্লুটা ইউজ করি, এগুলো তো আসলে লুজ হতে থাকে। ওটা একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়। আর আমার এইভাবেই সার্ভাইভ করতে হয়েছে এখন পর্যন্ত, যে আমি যখন বাইরে যাই, সেটা আসলে ঘুরতে যাই কিংবা কাজেই যাই, আমি সব সময় এক্সট্রা স্টক করে রাখি। আপনার কি আরো নিজেকে আরো মানে সমৃদ্ধ করার জন্য আরো কোনো কোর্স কিংবা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার কোনো ইচ্ছে আছে? অনেক ইচ্ছে আছে আমার। মনে হয় আমি প্রস্থেটিকের আমি হয়তো এখানে অনেকের চেয়ে অনেক বেটার জানি, বেশি জানি, কিন্তু জানার শেষ নেই। কিন্তু আমি এখনো যথেষ্ট জানি না আসলে। মানে জানার শেষ নেই সেটাও একটা কথা, বাট আমি এখনো যথেষ্ট জানি না। আমার শেখার এবং জানার এই ডিপার্টমেন্টের আরো অনেক কিছু আছে। আবারও ইচ্ছা রাখি দেশের বাইরে যাওয়ার, আরো পড়াশোনা করার, আরো শেখার, আর নতুন নতুন ক্যানভাসে আরো নতুন নতুন এক্সপেরিমেন্ট করার, নতুন নতুন ট্রান্সফরমেশন। আপনি তো ক্লাসও নিচ্ছেন বিভিন্ন জায়গায় এখন মেকআপের উপর। হ্যাঁ, ওয়ার্কশপের জন্য আমাকে যখন বলেন তখন তো যাই, আমি আই লাভ ডুইং দ্যাট। আচ্ছা, এই মেকআপের বাইরে গিয়ে আর কি করতে ভালো লাগে? একদম শেষে রয়েছে আমরা। একেবারে ঘুরতে ভালো লাগে। আর খেতে? বাইরে আই লাভ ইটিং টু, আই লাভ কুকিং। আমার রান্না করতে খুব ভালো লাগে, আমার ট্রাভেল করতে খুব ভালো লাগে। আড্ডা তো সবার উপরে।
ওকে, তাহলে আমরা আড্ডা আরো দিব, কিন্তু এবার অফ ক্যামেরাতে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি জানি না আপনার প্রথম ইন্টারভিউ দিয়ে আপনার কেমন লেগেছে, অনেক ভালোবাসা, বাট আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি আমার অসম্ভব ভালো লাগা, এক্সাইটমেন্ট সবকিছু মিলে মিক্সড একটা অনুভূতি। আমি তার চেয়ে বেশি বেশি এক্সাইটেড যে এই ক্যামেরাটা অফ হলে তোমার সাথে আমার আরো কত কথা হবে এই লেপেল ছাড়া সেটার জন্য। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি খুবই গর্বিত। আমার মনে হয় যে এত বছর পরে এরকম একটা প্ল্যাটফর্মে এসেছি, ইন্টারভিউ দিয়েছি, এটা আমার জন্য খুবই 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 সম্মানের ব্যাপার। আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন আমার মতো আরো 5 জন আরো 10 জন এই ইন্ডাস্ট্রির জন্য তৈরি করতে পারি। আমি যেন আমার চেয়ে আরো বেটার একজন হতে পারি, আরো ভালো ভালো কাজ করতে পারি। নিশ্চয়ই, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আরো একবার। আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন আমাদের সাথে।